নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে হরিলোড চলতেছে বা অনেকে বলে থাকেন যে হাইওয়ে রবারি চলতেছে। আপনারা দেখেন এই অন্তর্বর্তী সরকারের বা 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে অনেক মানুষই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তার মধ্যে প্রধান শান্তিতে নোবেল পাওয়া ও শান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনূস। তারটা ঠিক ফলাও হয় না সেইভাবে, কিন্তু মানে সারা জীবনে যা কামিয়েছে তার চাইতে বেশি কিন্তু এই কয়দিনে তিনি আখের গুছিয়ে নিয়েছেন। তিনি শত শত কোটি টাকা ট্যাক্স মওকুফ পেয়েছেন। আগামী 5 বছর তার গ্রামীণ ফোন কোম্পানি কোনো ট্যাক্সও দেবে না। তারপরে একটা ট্রাস্ট করেছেন, সেই ট্রাস্টে ট্রাস্টটা তিনি বলেছেন যে এটা জনগণের উদ্দেশ্যে আমি দান করে দিয়েছি, কিন্তু সেইখান থেকে তার পরিবার বা আত্মীয় স্বজন লুটে পুটে খাবে সারা জীবন। একটা বিশ্ববিদ্যালয় তিনি অনুমোদন পেয়েছেন, সেইখান থেকেও হাজার হাজার কোটি টাকা চলে আসবে। তো সব মিলিয়ে পোয়া তার অবস্থা। তারপরে প্রশাসন দেখেন, ইউনূস গং একটা সিন্ডিকেট একটা প্রশাসন সাজিয়েছেন। সেই প্রশাসনে তার আত্মীয় স্বজনরা কিন্তু বিভিন্ন জায়গায় বসে আছে, সেগুলি প্রকাশ্যে আসে না, সেগুলি আমরা দেখি না, কারণ সেই মানুষগুলি মিডিয়ার সামনে আসার প্রয়োজন পড়ে না। সেই রকম লেভেলে আর কি জবগুলি। তারা কেউ উপদেষ্টা না, বাট তারা এই বেসিকলি এইটা একটা চিটাগাং সিন্ডিকেটও বলা যায় এই প্রশাসনটাকে। তো তারপরে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হরিলুট, আঙ্গুল ফুলে কলা গাছ, অবশ্য কলা গাছ তিনি আগেই ছিলেন, তো এখন আর একটু এটা এখন বট বৃক্ষ হয়েছেন আর কি। আর তারপরে যেগুলি আর কি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, হরিলুট শুরু করেছে। তার মধ্যে সার্জিস আলম জমিদার পুত্র, আছে 2 বিঘা জমি, তাও ভাগাভাগি করে নিতে হবে। সর্বসাকুল্যে 3 লাখ টাকার সম্পত্তি তার ভাগে আছে, বা 2 লাখ টাকার, কিন্তু সে দেখাচ্ছে যে তার দাদা নাকি বিশাল জমিদার ছিল, এবং সেই জমিদারিটাই ভবিষ্যতে ফলাবে আর কি, যে দেখো আমি তো কোনো টাকা মারি নাই। কিন্তু আমরা জানি যে এই সার্জিস আলম, নাহিদ, তারপরে মাহফুজ আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ, তারপরে এই যে আরেকজন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ, এইগুলি কিন্তু সবাই, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই প্রেস সচিব শফিকুল আলম, এগুলি কিন্তু অলরেডি হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে। এবং সেই টাকাগুলি আপনারা দেশীয় ব্যাংকে আর খুঁজে পাবেন না। দেশীয় ব্যাংকে আপনারা ত্রাণের লুটপাটের টাকা পাইবেন 10-12 কোটি টাকা, কিন্তু সেই টাকাগুলি ক্রিপ্টোকারেন্সিতে তারা কনভার্ট করে নিয়েছে। ক্রিপ্টোকারেন্সি আপনি এটা ট্রেস করতে পারবেন না, এটা খুবই সিক্রেটিভ একটা জিনিস। এটা শুধু ধনিক শ্রেণী যারা আছে এইখানে, তারাই এইখানে টাকা পয়সা ওই ক্রিপ্টোকারেন্সির মালিক। এবং একটা এই মুহূর্তে আমি বলবো যে একটা ক্রিপ্টোকারেন্সি বোধহয় $2 লাখ মতো আর কি। সো এরকম কতগুলি ক্রিপ্টোকারেন্সি আছে, আপনারা যদি বিভিন্ন মিডিয়ার রিপোর্ট দেখেন কার কতগুলি আছে টের পেয়ে যাবেন। তারা এই মুহূর্তে প্রত্যেকেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারপরে বিভিন্ন মারফতে হুন্ডির মাধ্যমে তারা দুবাইতে টাকা পাচার করতেছে, দুবাইতে তারা বাড়িঘর কিনতেছে। তাদের 14 গোষ্ঠী, ওই যে জমিদার হওয়ার স্বপ্ন ছিল, দাদা জমিদার ছিল না, কিন্তু গল্প বলে বেড়াচ্ছে যে দাদা নাকি জমিদার ছিল। তো জমিদারি এখন পুরা পরিবারই জমিদার হয়ে গেছে। যেই বেটার পকেটে মানি ব্যাগ থাকতো না, 10 টাকা নিয়ে ধার করে চলতে হইতো, টিউশনি করতে হইতো, তারপরে টিকিট না পেয়ে বিনা পয়সায় গাড়ি চড়তো, সেই লোক এখন বলে প্লেনে চড়ে রেগুলার, সেই লোকের পিছনে 100-150 গাড়ির বহর। বুঝতেই পারেন যে কি পরিমাণে হাইওয়ে রবারি হচ্ছে সারা দেশটাতে। তো এইগুলি কিন্তু, এবং খুব ভালোভাবে, খুব কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণকে বুঝাচ্ছে যে এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, কান্ট্রি ইজ গোয়িং ভেরি ওয়েল।
সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ দেশটার অর্থনীতিকে 12টা বাজিয়ে গেছে এবং সেই অর্থনীতিকে তিনি মানে ফিরিয়ে আনছেন, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা যখন দেখি যে এই যে ঈদের সময় 7,000 কোম্পানি তাদের শ্রমিকদেরকে বিল দিতে পারে নাই, তাদের শ্রমিকদেরকে বেতন দিতে পারে নাই, চরম শ্রমিক অসন্তোষ চলতেছে। তারপরে আরও বিভিন্ন খাতে আমরা দেখতেছি যে তারা বলতেছে রেমিটেন্স আসতেছে, রেমিটেন্সের বিশাল প্রবাহ। ইয়েস, রেমিটেন্সই শুধু আসতেছে, আর কোনো কিছু ইটস নট গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন, আর সবই ডাউন। রেমিটেন্সটাই শুধু আপ, বুঝতে পেরেছেন? রেমিটেন্স না থাকলে দেশ শেষ হয়ে যেত। তো যাই হোক, আবার ইউনূস মানে এই চিটিংবাজি কথাবার্তাও বলে যে বাংলাদেশ থেকে নাকি $3 বিলিয়ন নাকি এক সেমিস্টারের টিউশন বাবদ গিয়েছে একজনের জন্য। মানে টোটালি একটা সত্যের অপলাপ করা আর কি। তো ইয়েস, আপনার ছেলেমেয়েরা যদি বিদেশে পড়াশোনা করে আপনাকে তো টিউশন ফি দিতেই হবে, এবং সেই টিউশন ফির পরিবর্তে এই যে রেমিটেন্সগুলি যে আসতেছে বছর মাসে, তারপরে এই ছেলেপুলেরা যদি বিদেশে পড়াশোনা করে তারাও তো রেমিটেন্স পাঠায়। সো দিস ইজ এ ইনভেস্টমেন্ট। মানে এইটাকে নানান কৌশলে যাতে সব কিছুই আওয়ামী লীগের ওপর চাপিয়ে দেওয়া যায় যে আওয়ামী লীগ শেখ হাসিনার দোষ, অথচ শেখ হাসিনা দেশটার যে আমূল পরিবর্তন করে গেছে, উনি ভালো করেছে, খারাপও করেছে, যেমন মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলি করেছে, বাংলাদেশ যেই একটা উন্নয়নশীল রাষ্ট্রে উপনীত হয়েছে, এটার কৃতিত্ব শেখ হাসিনাকে দিতেই হবে। অথচ আজকে এই সরকার আসার পরে সেই প্রজেক্টগুলি মুখ থুবড়ে পড়েছে, মানে লুটে পুটে খাচ্ছে, হরিলুট হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন এই যে যারা সুদ ব্যবসা করে তাদের কিন্তু এই কবজির মধ্যে অনেক বুদ্ধি থাকে। সেই বুদ্ধি তিনি ক্ষমতায় এসেই কিন্তু বলেছিলেন যে আমরা আলাউদ্দিনের প্রদীপ পেয়েছি, এইখানে শুধু আপনি অর্ডার করবেন, দৈত্য এসে হাজির হবে, আপনি কি চান সব দিবে, দৈত্য এসে হাজির হবে। তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন যে অর্ডার করবেন, দৈত্য এসে হাজির হবে। আর কে বলেছে টাকা নাই? টাকা নাই কে বলেছে? বলেন যে বুদ্ধি নাই। এখন এই সুদ ব্যবসায়ীর বুদ্ধি তো অনেক, তো ইনি বুদ্ধি করে সেই দৈত্য এখানে আবিষ্কার করেছে। সেই দৈত্যগুলি কারা, সেই কথা নিয়ে আজকের এই ভিডিওটা। দৈত্য হলো মব, তিনি মব দিয়ে দেশ চালাচ্ছেন। এদেরকে মানে আপনি বিভিন্ন দেশে কিন্তু মার্সিনারি একটা গ্রুপ থাকে, তারা কিন্তু মার্সিনারি দিয়া অনেক দেশে অরাজকতা করে বা অনেক দেশ চালায়। যেমন রাশিয়ান ওয়াগনার গ্রুপ, হ্যাঁ, এদের কিন্তু নিজস্ব পোশাক, নিজস্ব কমান্ড অ্যান্ড কন্ট্রোল এগুলি ছিল। তারা কিন্তু যুদ্ধ করতো বিভিন্ন দেশে। তারা সিরিয়াতে ওয়াগনার গ্রুপ যুদ্ধ করেছে, তারা আফ্রিকাতে যুদ্ধ করেছে, লিবিয়াতে করেছে, তারা রাশিয়াতে করেছে ইউক্রেনের বিরুদ্ধে। মানে বিভিন্ন দেশে ওয়াগনার গ্রুপ যুদ্ধ করতে যায়, এবং এটা লিগাল, এটা একটা যুদ্ধ ব্যবসা, এবং এদেরকে মার্সেনারি বলা হয়, মার্সেনারি বা বারাটিয়া যোদ্ধা। আবার আমেরিকারও একটা ছিল যে এই ব্ল্যাক ওয়াটার এরকম কোম্পানি আছে একটা, তারাও মিডল ইস্টে ধরেন বিভিন্ন এম্বাসি পাহারা দেয় বা বিভিন্ন মিশনে, স্পেশাল মিশনে তাদেরকে পাঠানো হয়, এবং দিজ আর হাইলি ট্রেন্ড, হাইলি কম্পেনসেটেড পিপল, বাট দে আর মার্সিনারি। তারা একটু উন্নত ধরনের মার্সিনারি। তারপরে আপনি আল কায়দা, আল শাবাব, তারপরে এই আল সাইফ, তারপরে বোকা হারাম, এইগুলিকে তালেবান, এদেরকে আপনারা কি বলবেন? এরা মার্সিনারি, কিন্তু অবৈধ মার্সিনারি। তারা জঙ্গি, তাদের কোনো ইনসিগনিয়া নাই, তারা কোনো মিলিটারির কমান্ড কন্ট্রোল স্ট্রাকচার তারা মানে না, তারা নিজেদের জঙ্গি স্ট্রাকচার মানে, তারা সেইভাবে কাজ করে। এইগুলিও কিন্তু এই এক ধরনের মানে জঙ্গি মার্সিনারি আর কি, জঙ্গি মার্সিনারি। তো বাংলাদেশে এরকম জঙ্গি মার্সিনারি দিয়ে চলতেছে, এবং তাদেরকে আমরা মব বলতেছি। এই মবটা হয়েছে জনতা, কিন্তু এই জনতার, এই মবের উস্কানিটা কোত্থেকে আসে? সেই মার্সিনারিদের কাছ থেকে আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মার্সিনারি দিয়ে দেশ চালাচ্ছে। কিভাবে দেশ চালাচ্ছে? মার্সিনারি
কেন বাংলাদেশে এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে? কারণ আপনার যদি একটা সংঘবদ্ধ ফোর্স থাকে, যেমন পুলিশ, সেইখানে কিন্তু পুলিশ যদি একটা কার্যকর যদি পুলিশ থাকে তাহলে মার্সিনারিরা সেইখানে জায়গা পাবে না। একটা কার্যকর যদি মিলিটারি থাকে সেইখানে মার্সিনারিরা জায়গা পাবে না, কারণ মিলিটারি উইল ফলো দি কমান্ড অ্যান্ড কন্ট্রোল, এবং সেইখানে অন্য কোনো এই আনস্যাংশনড কোনো ধরনের ফোর্স তারা অ্যালাউ করবে না। কিন্তু এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সুকৌশলে, ওই যে বলল না যে অর্ডার করবেন দৈত্য এসে হাজির হবে, তো সুদ কারবারিদের কবজিতে অনেক বুদ্ধি, এবং সেই বুদ্ধিকে কাজে লাগিয়েই তারা অপারেট করে। তারা জানে যে কোনো লিগাল কন্ট্রোলিং অথরিটি থাকলে তাদের সুদ কারবার জমে না। তো এই কারণেই তারা যেটা প্রথমেই করেছে, তো আগেই বলেছি যে প্রথমে তো তার নামে কেস ছিল, সেই কেসগুলির জন্য তারপরে তার নামে জরিমানা হয়েছিল। সেই জরিমানা থেকে মাপ পেতে সেই মেটিকুলাসলি প্ল্যান করে পুরা সরকারটাই পাল্টে দিয়েছে। তারপরে যখন নিজে সরকারের এই আসনে বসেছে, তখন তিনি সেই কন্ট্রোলিং লিগাল যে অথরিটিগুলি আছে সেগুলি আস্তে আস্তে ধ্বংস করে ফেলেছে। তার মধ্যে আছে পুলিশ, তার মধ্যে আছে মিলিটারি, এগুলিকে ধ্বংস করে ফেলেছে। তারপরে বাংলাদেশের যেই প্রশাসনিক যেই বিষয়গুলি ছিল, গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলি ছিল, একটা একটা করে সবগুলি ধ্বংস করেছে। তারপরে সেই প্রত্যেকটা জায়গায় তিনি মব বসিয়ে দিয়েছেন, যারা বেসিক্যালি ভাড়াটিয়া ফোর্স বা মার্সিনারি, সেই আল কায়দা, আল শাবাব, এই বোকো হারাম, আল সাইফের মতো জঙ্গি, তাদেরকে ভাড়ায় এনে বসিয়ে দেওয়া হয়েছে সরকারের পারপাস সার্ভ করার জন্য। এই মানুষগুলি আবার হাইলি ট্রেইনড। আপনারা দেখেছেন যে তারা কীরকমের চৌকস, যে লাফিয়ে 50 ফুট উঁচু স্ট্যাচুতে উঠে যায়, ভাস্কর্য উঠে যায়, তারপরে দাঁড়াইয়া প্রস্রাবও করে। স্থাপনা ভাঙচুর, তারপরে গুপ্ত হত্যা। আপনারা দেখেছেন যে যেখানে পুলিশ নাই, সাইলেন্টলি কিভাবে তারা মানুষ মেরে ফেলেছে, এবং পরে বলতেছে যে এগুলি নাকি শেখ হাসিনার সৈন্যরা মেরেছে। এবং এইরকম আরও বহু, যেগুলি নাকি চৌকস এসএসএফ অফিসাররাও করতে পারবে না, বা মিলিটারি কমান্ডাররাও করতে পারবে না, তারা কিন্তু সেটা করে দেখিয়েছে। সুতরাং এতটুকুই তাদের ট্রেনিং আছে, আপনারা বুঝতে পারেন। এবং সেই মবগুলি বেসিক্যালি মাদ্রাসা এবং মসজিদ কেন্দ্রিক, এবং এইটার একটা সুবিধা হলো যে এই মাদ্রাসা এবং মসজিদের কন্ট্রোল অ্যান্ড কমান্ড স্ট্রাকচারটা খুবই তীক্ষ্ণ, খুবই ডিসিপ্লিনড, তারা খুবই সুশৃঙ্খল, এবং এই সিক্রেটলি এই অর্ডারগুলি পাস করা কিন্তু খুব ইজি। কারণ আপনি মসজিদে মসজিদে যদি অর্ডার পাস করেন, এটা কিন্তু কেউ টেরও পাবে না। অনলি ইউ হ্যাভ টু ডু, ওই ইমামকে বলে দিবেন, তারপরে তার সময় মতো, বা ওইখানে এই তারা বিভিন্ন মসজিদে তাদের একটা বিশাল নেটওয়ার্ক আছে। আপনারা দেখেন যে বাংলাদেশে এই যে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনে ইন্টারনেট শাটডাউন হয়ে গেছে, সব কিছু শাটডাউন হয়ে গেছে, তারপরে কিন্তু তাদের যোগাযোগটা ছিল কি কারণে? কারণ এই যে মসজিদ কেন্দ্রিক যেই মবটা, তারা যে কতটুকু কানেক্টেড, তাদের নেটওয়ার্ক কতটুকু শক্ত, এটা কিন্তু ফেডএক্স, ইউপিএস বা এই জাতীয় ডিএইচএল যেই সমস্ত কুরিয়ার সার্ভিস আছে তার চাইতেও কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক, এবং সেটাকে তারা সম্পূর্ণ কাজে লাগিয়েছে। সব কিছুকে নষ্ট করে দিয়ে, ব্রেকডাউন করে দিয়ে, তারা তাদের মসজিদ মাদ্রাসার নেটওয়ার্ককে ব্যবহার করে সিক্রেটলি একটা মিলিটারি স্টাইলে, কমান্ডো স্টাইলে এই মব অপারেশন হয়েছে। এবং দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর, নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর, তারা সেই পুলিশ এবং মিলিটারি এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলিকে অকেজু করে তারপরে সেই মবকে সব জায়গায় বসিয়েছে। আপনারা দেখেন বিচারকদেরকে সরিয়ে তারা তাদের সুবিধা মতো জিনিস বসিয়েছে, এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলকারখানা, পোর্ট, বাজার, কোন জায়গায় না, সর্বত্র তারা মব জাস্টিস কায়েম করেছে, যেটাকে মব ভায়োলেন্স আমি বলবো। তো সেই মবরা কিভাবে কাজ করে? মবরা কিন্তু এই যে যারা নাকি এই মব ভায়োলেন্সে অংশ নেয়, সবাই যে এই ইয়েস দে আর অল মবস, কিন্তু সবাই যে এই যে মবের অংশ হওয়ার জন্য এই কাজে অংশ নেয় সেটা কিন্তু না। তারা হয়তো না জেনে, আনসাসপেক্টিং পিপল
মানে হুজুগে পড়ে অনেকেই অনেক কাজ করে, কিন্তু যতগুলি মবের ঘটনা ঘটে এগুলো কিন্তু খুবই পরিকল্পিত ঘটে। কিভাবে ঘটে? তো এদেরকে ট্রেনিং দেওয়া আছে যে 1-2 জন মাদ্রাসা মসজিদে তাদেরকে ট্রেনিং দেওয়া আছে যে তোমরা এক জায়গায় যদি মব করো তাহলে আশেপাশে যারা আসবা সেইখানে এই কোনো প্রশ্ন ছাড়াই যোগ দিয়া ফেলাইবা। সুতরাং বাংলাদেশের আপনি এমন কোনো জায়গা পাইবেন না যে মব মসজিদের মসজিদ মাদ্রাসার লোক নাই। তো সেই জায়গায় 1-2 জন যায়, গিয়ে আগে একজনকে টার্গেট করে এইখানে একটা হয়তো টাকা পয়সা চায়, কিছু একটা করে, তারপরে বনিবনা না হলে বা যদি টাকা পয়সা নেওয়ার পরেও মনে করে যে না এটাকে এলিমিনেট করতে হবে, এটাকে মাইনাস করতে হবে, তখন তারা মব সৃষ্টি করে ফেলবে। এবং এই আশেপাশে যারা আছে ওই মবের 1-2 জন করলো, কিন্তু ওই যে ট্রেনিং পাওয়া যে আশেপাশে যারা আছে তারা ওইসা যোগ দেয়, আর সাধারণ জনতা কিছু অটোমেটিকলি এখানে এসে যায়। এটা আমাদের হুজুগে বাঙালি বলে একটা কথা আছে না, সেই হুজুগে বাঙালি আর কি। এবং এটা অত্যন্ত সুকৌশলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, সুদ কারবারি সুদি ইউনূস এটা করতেছে। এবং তাদের এই মবের কাছে তো আর কেউ যেতে সাহস পাবে না। অনেক সময় সম্পূর্ণ নিরপরাধ লোকজন, বেশিরভাগই নিরপরাধ লোকজন তাদের মবের শিকার হতে হচ্ছে। কারণ নিরপরাধ না হলে তো মবের দরকার হয় না, তাহলে তো তাকে আইনের সাহায্য নিয়ে তাকে আইনতভাবে তার শাস্তি বিধান করা যায় যদি কিছু করতো। তো কিছু না করেছে বলেই, নিরপরাধ বলেই মবের সাহায্য নিতে হচ্ছে। এবং ইউনূস সেটা অত্যন্ত সুচতুরভাবে এটা করে যাচ্ছে। এবং আপনি দেখেন কোনো দেশে এই যে জেল ব্রেক করলো, যে জেল ব্রেক, তারপরে থানা আক্রমণ করে হাজার হাজার অস্ত্রশস্ত্র গোলা বারুদ যে তারা লুট করলো, সেই গোলা বারুদ অস্ত্রশস্ত্রকে উদ্ধার হয়েছে? হয়নি। তারা যে এই যে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিল, সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, পৃথিবীর কোনো ইতিহাসে আছে যে সরকার পরিবর্তনের সাথে সাথে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়? জঙ্গিরা যে 700-800 জঙ্গি, ইভেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি পালিয়ে গেছে। আমরা কি ওই অপারেশন ডেভিল হান্ট হয়েছে জঙ্গিদের ধরার জন্য? ডেভিল হান্ট হয় আওয়ামী লীগ ধরার জন্য। তারা ডেভিল খুঁজেছে, আসল ডেভিলকে তারা খুঁজে পায় না। আসল ডেভিলের গডফাদার বসে আছে যমুনাতে, কিন্তু সেই ডেভিলকে না ধরে তারা নকল ডেভিলের পিছনে ঘুরতেছে। পৃথিবীর ইতিহাসে এই জঙ্গি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি পলাতক নাই হয়ে গেছে। তাদেরকে ধরার জন্য তো আমরা কোনো সার্কুলার দেখি নাই। সো এইগুলি হচ্ছে ইউনূসের মার্সেনারি বাহিনী, ইউনূসের প্রাইভেট পার্সোনাল সেনাবাহিনী। এটা তার সেনাবাহিনীর প্রতি আস্থা নাই, পুলিশের প্রতি আস্থা নাই, জনগণের প্রতি আস্থা নাই, রাজনীতির প্রতি আস্থা নাই, আস্থা আছে জঙ্গিদের প্রতি। এবং এই জঙ্গিদেরকে দিয়ে তিনি মব সৃষ্টি করে আজকে বাংলাদেশ শাসন করতেছেন, প্লেইন অ্যান্ড সিম্পল। এবং তার সাঙ্গপাঙ্গ আশেপাশে এটা একটা টোটাল একটা সিন্ডিকেট বসিয়েছেন। এবং এই সিন্ডিকেট লক্ষ লক্ষ কোটি ডলার তারা কামাচ্ছে। এবং সেই টাকাগুলি এখন তারা চালাক, তারা জানে যে ব্যাংকে রাখলে ধরা পড়বে, এই জন্য তারা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে সিক্রেট জায়গায়, যেগুলি মানে ইলেকট্রনিক মানি, কেউ এটার হদিশ পাবে না, কোনো দেশের সরকারও কোনো হদিশ পাবে না, শুধু ওই ক্রিপ্টো যেই কোম্পানি আছে তারা জানবে। ক্রিপ্টো মার্কেটটা এমনভাবে সাজানো হয়েছে যে বাই ডিফল্ট প্রত্যেকটা ইউজার হইছে অ্যানোনিমাস, অর্থাৎ অজ্ঞাত। যে টাকা পাঠায়, যে টাকা রিসিভ করে এবং কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে সব কিছু হিডেন, এভরিথিং। এইখানে 3টা ইম্পর্ট্যান্ট টেকনোলজি কাজ করে। একটাকে বলে স্টেলথ অ্যাড্রেস, মানে গোপন ঠিকানা, রিং সিগনেচার্স, আমি জানি না এটা কী ধরনের, মানে রিং সিগনেচার, যে একটা ইউনিক সিগনেচার ব্যবহার করে, এবং রিং সিটি। তো এতে করে কোনো নাম থাকে না, এটার মধ্যে কোনো অ্যাড্রেস থাকে না, কোনো দেশ থাকে না, কিচ্ছু থাকে না, শুধু এই ইলেকট্রনিক কিছু সিগন্যালের মাধ্যমে আইডেন্টিফাই করা যায় যে এটার মালিককে। এবং এটা হাইলি সিকিউরড, এবং কোনো সরকার, কোনো অথরিটি
এইটাকে পেনিট্রেট করতে পারবে না। এই হলো ক্রিপ্টোকারেন্সির সিক্রেট। সুতরাং আপনি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারও যদি রাখতে চান আপনি সেফ, আপনার হদিশ পাবে না। ক্রিপ্টোকারেন্সিকে বলা হয় ডিজিটাল গোল্ড। সুতরাং এই গোল্ড রিজার্ভের ওপর বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাঙ্গপাঙ্গরা সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, মাহফুজ, তারপরে শফিকুল আলম, এই পুরা সিন্ডিকেটটা। সো এই হলো আজকের অবস্থা দর্শক। এই যে এই মিনমিন করে কথা বলে, মনে করেন যে এই লোকটা ভাজা মাছ উল্টায় খাইতে পারে না, এই লোকটা ভাজা মাছ উল্টায়ও খাইতে পারে আবার সোজা করেও খাইতে পারে। এই লোকটা এমনি নোবেল পায় নাই। আপনারা হয়তো শুনেছেন যে এই টাকার খেলা, এইটা একটা প্রজেক্ট। বাংলাদেশে মবক্রেসি কায়েম এবং ক্রিপ্টোকারেন্সির পাহাড় গড়া, এইটাও কিন্তু তার একটা নতুন প্রজেক্ট। মাইন্ড ইট। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।